এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সকালের মৃদুমন্দ সূর্যের তাপে এখন কড়া হতে শুরু করেছে। আস্তে আস্তে লোকজন কাজের নিমিত্তে বেরিয়ে পড়েছে ঘর হতে। চারিদিকে কোলাহল বাড়তে শুরু করেছে, লোকজনের আনাগোনা বেড়েছে। তূর্ণ সে সকালে বেরিয়েছিল, এখনো বাড়ি ফিরেনি, অথচ ঘড়ির কাঁটায় 10টা বাজতে চলল। প্রায় 4 ঘন্টা সে শুধু জগিং এর জন্য বাইরে কাটিয়ে দিয়েছে। যদিও সে জগিং করেছে কিনা সন্দেহ, কারণ জগিং করলে মানুষের মধ্যে যে স্বাভাবিক ক্লান্তি ভাবটা আসে তার মধ্যেও তার ছিটে ফোটাও নেই। ও দিব্যি বসে রয়েছে একটা চায়ের স্টলে, সেখানে ছোট মাটির ভারে চা খাচ্ছে। ক্ষণে ক্ষণে নজর বোলাচ্ছে সামনের হালকা সবুজ রঙের 3তলা বাড়িটার দিকে। ও 5 নম্বরের চায়ের কাপটা শেষ করে টাকা মিটিয়ে ওখান থেকে উঠে আসে। পকেট হতে ফোন বের করে সময়টা দেখে নেয়, অতঃপর এগিয়ে যায় সামনের দিকে। ওই সবুজ রঙের বিল্ডিংটায় আপাতত ওর গন্তব্য। ওখানে এসেও থামে, দারোয়ানকে গেট খুলতে বলে। দারোয়ান ওকে খুব ভালো করে চেনে, তবে গেট খুলতে দুনামন্দা করে ইতস্তত করে বলে, শ্রীনো ভাইজান, আপনারে আমি চায়ের দোকানে বহুত ধরে দেখতেছি, তবে আপনি এখানে আসবেন কিনা বুঝতে পারছিলাম না। আপনি এখানে আসবেন জানলে আগে থেকে অনুমতি নিয়ে রাখতাম। আপনি যদি একটুখানি খাড়ান তাহলে সাহেবের থাইকে অনুমতি খান নিয়ে আইতে পারতাম। বলো কি বজলু চাচা, তোমার সাহেবের বাড়িতে মেহমানকে এইভাবে প্রবেশ করানো হয় নাকি? আমি কি তোমার সাহেবের অচেনা যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে? আগে জানলে তো 3 দিন আগে থেকেই ফিস দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখতাম। কি করে বলি বলুন তো ভাইজান, সাহেবের আদেশ। কি আর করবে, যাও সাহেবের আদেশ পালন করো। আর হ্যাঁ, যা করার একটু তাড়াতাড়ি করো, বাইরে অনেক রোদ, দাঁড়িয়ে থাকা মুশকিল। তোমার সাহেব যেন আবার এই রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে না রাখে। আচ্ছা খাড়ান, আমি এই গেলাম আর এই এলাম। কথাটুকু বলে ত্রস্ত পায়ে বাড়ির দিকে এগিয়ে যায় দারোয়ান। তূর্ণ সেখানে পকেটে হাত গুজে চিল মুড়ে দাঁড়িয়ে থাকে, তবে পকেটের মধ্যে বাজতে থাকা ফোনটা ওর মেজাজটা একটু বিগড়ে দেয়। ফোনটা পকেট থেকে বের করে সেটাকে ভাইব্রেট করে। কল দাতা ব্যক্তিটিকে একটা খুদে বার্তা পাঠিয়ে সেটাকে আবার চালান করে দেয় পকেটের মধ্যে। ক্ষণকাল পর দারোয়ান যেমন ভাবে ছুটতে ছুটতে ভেতরে গিয়েছিল, অমন ভাবে ছুটতে ছুটতে বাইরে আসে। বৃদ্ধ বয়সে দৌড়াদৌড়িতে কিছুটা হাঁপিয়ে উঠেছে লোকটা। সে লোহার গেটটা খুলতে খুলতে বলে, ভেতরে আসেন ভাইজান, সাহেব আপনারে ভেতরে যাইবার কইছে। তূর্ণ গেটে প্রবেশ করে বলে, তোমার সাহেব দেখি বড়ই নিষ্ঠুর বজলু চাচা, সাথে গাধা টাইপেরও, বুদ্ধি একেবারে হাঁটুর নিচে। দারোয়ান না বুঝে শুধায়, তোমাকে বলে লাভ নেই, ক্যানের উত্তরটা বরং তোমার সাহেবকে গিয়েই দেই। কথাটুকু বলতে বলতে সামনে এগিয়ে যায় তূর্ণ। বাড়ির মূল ফটকে গিয়ে আর কলিং বেল বাজাতে হয় না তাকে, তার আগে একজন চাকর সে দরজা খুলে দেয়। যেমন ওর আসার অপেক্ষায় করছিল বাড়ির মালিক। তূর্ণকে বাড়ির কাজের লোক নিয়ে যায় স্টাডি রুমে। সেখানে আগে থেকে বসেছিল এক ভদ্রলোক, পরনের সাদা পাঞ্জাবি পাজামা, ফুমের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। সামনে টেবিলের বিপরীত দিকে আরো 2টি ফুমের চেয়ার, মুখের সামনে খবরের কাগজ ধরে রাখা, যার ফলে ব্যক্তিটির মুখ দৃষ্টিগোচর হচ্ছে না। তূর্ণের পায়ের আওয়াজ পেয়ে বলে ওঠে, আরে শালাবাবু যে, কি খবর? হঠাৎ আমার বাড়িতে পদধূলি পড়লো যে? তূর্ণ একটু হেসে শুধায়, হ্যাঁ, একটু পদধূলি ফেলতেই হলো। আপনি আমার একমাত্র দুলাভাই বলে কথা, আপনার একটু খোঁজ খবর নিতে হবে না, তাই চলে এলাম। তা আমি কি বসতে পারি? লোকটি এবার মুখের সামনে থেকে কাগজ সরায়, সেটাকে ভাঁজ করে পাশে টেবিলের উপর আলকোচে রেখে বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বসো। তবে বসার জন্য অনুমতি নিলে যে? তুমি তো অনুমতি নেওয়ার ঝেলে নও। তূর্ণ লোকটির বরাবর চেয়ারে বসে বলে, তা ঠিক, তবে আপনার কথার বিপরীতে এলাকায় গাছের একটা পাতা অবধি নড়ছে না এখন। সেখানে আপনার সামনে বসার দুঃসাহস দেখায় কেমন করে বলুন তো? তূর্ণের কথায় লোকটি ঠুটেলিয়ে হাসে, বলে, খুব ভদ্র ছেলে হয়েছো দেখছি। হ্যাঁ, সে একটু হয়েছি। আর আপনি বোকা। তূর্ণের কথায় লোকটি হু হু করে হেসে উঠে, বলে, বোকা? বাহ, খুব ভালো বদলে শালাবাবু।
সাদাব আলম বোকা, সাদাব আলম কতটা বোকা সেটা তোমার ধারণার বাইরে। শেষ বাক্যে মুখ থেকে হাসি সরে গিয়ে কাঠিন্যতা এসে ভর করে। তূর্ণ কিছুটা কাঠিন্য স্বরে বলে, আর ফাইয়াজ তূর্ণ কতটা ভদ্র সেটাও আপনার ধারণার বাইরে। তূর্ণের ভদ্রতা দেখতে অভদ্র মানুষও ভদ্র হতে বাধ্য। হ্যাঁ, ফায়াজ তূর্ণ খুবই ভদ্র সুশীল মানুষ। ভদ্রতার জ্বালায় না পেরে শেষ পর্যন্ত বিয়ে দিতে হলো, তাও এক নাবালিকার সাথে। সদবের কণ্ঠে তাচ্ছিল, মুখে ক্রূর হাসি। তূর্ণ এবার চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে। ডান হাতে কোনোই টেবিলে ঠেকিয়ে পেপার ওয়েট নিয়ে খেলা করতে করতে বলে, বুঝলেন দুলাভাই, মা আমাকে অতি অভদ্র ছেলে ভাবে, কিন্তু আদতে আমি যে শান্ত শিষ্ট ভদ্র সুশীল ছেলে সে তা বোঝে না, তাই আমাকে ভদ্র বানানোর জন্য করে বিয়ে দিয়ে দিল। তার মানে বিয়েতে তোমার মত ছিল না? বলেনি তো মত ছিল না। আপনি দেখছি মায়ের মতো ওভার থিঙ্কার হয়ে গেছেন। আর তাছাড়া মত থাকবে না কেন? মত না থাকলে কি বিয়েটা হতো? মা তোমাকে ভদ্র বানানোর জন্য বিয়ে দিয়েছে নাকি তোমার বোন এহসান চুকানোর জন্য? এহসান কেন? আপির কারো কাছে এহসান চুকানোর ছিল নাকি? তোমার আপি তো আবার সমাজসেবী মানুষ, তাই বললাম আর কি। তা হঠাৎ তোমার এখানে আগমনের কারণ বললে না তো? আপনিও তো সমাজসেবী, দুমুখী সমাজসেবী, তক্ষক টাইপের। আমার আপি কিন্তু তক্ষক টাইপের সমাজসেবী নয়। যাই হোক, আমি এখানে আপনার খোঁজ নিতেই এসেছিলাম। তা কেমন আছেন দুলাভাই? আল্লাহর অবশেষ কৃপায় আর জনগণের দোয়ায় ভালোই আছি। আর আপনার রাজনীতির খবর কি? নির্বাচনের সামনেই তো নির্বাচন, তাই না? সেটাও আলহামদুলিল্লাহ ভালোই। ভালো হলেই ভালো। আচ্ছা দুলাভাই, আপনার এই রাজনীতি করার ফায়দা কি? জনগণের দোয়া পাওয়া যায়? রাজনীতির ফায়দা জানতে এসেছো? না, একটু শুনছিলাম আর কি। এমনিতেও এসব রাজনীতির ফায়দা জেনে আমি বা কি করব? রাজনীতির ফায়দা জনগণের দোয়া নয়। রাজনীতির ফায়দা হলো ক্ষমতা। ক্ষমতা আছে তো তোমার সব আছে। একবার ক্ষমতা হাসিল করতে পারলে এমনি এমনি সব তোমার হাতের মুঠোয় এসে যাবে। তা টাকা পয়সা বলো বা জনগণের ভালোবাসা। ভালো কাজ না করেও ভালোবাসা? বাহ, ইন্টারেস্টিং। আমি ভালো কাজ করছি না সেটা আমি জানি, তুমি জানো, কিন্তু সাধারণ জনগণ জানে না। ওদের যা দেখানো হবে ওরা তাই বুঝবে। ওরা তো আর অত বিচার বিশ্লেষণ করবে না। সেখানেই তো সমস্যা। তবে যাই বলুন, আপনার এই রাজনীতি খেলা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তুমিও কিন্তু এই খেলায় সামিল হতে পারো। রাজনীতি আর আমি সম্ভব নয়। তূর্ণের ধাতে রাজনীতি নেই। তোমার এই ব্যাপারটাই তো গোলমেলে লাগে আমার। তোমার মতো ছেলে রাজনীতি করে না কেমন যেন হয়ে গেল না? আফটার অল রাজনীতি করলে তুমি কিন্তু ভালোই উন্নতি করবে। তোমার মধ্যে একটা নেতা নেতা ভাব আছে। তা আছে বটে, তবে আমি ভাই সাধারণ মানুষ, খাই দাই ঘুমাই, ব্যাস। ওসব তক্ষক মার্কা কাজকর্ম করার ইচ্ছা নেই আমার। বলছো তক্ষক মার্কা কাজ করবে না? তবে তুমি কিন্তু তক্ষকই। আমার কেন যেন মনে হয় তুমি যা দেখাও তুমি তা নও। আর তুমি যা তা তুমি দেখাও না। কাল আমার ছেলেদের পিটিয়েছো কেন? ওরা আমাদের এলাকার মেয়েদের ডিস্টার্ব করছিল, তাও আমার সামনে। ব্যাস, মাথায় রাগ উঠেছে, পিটিয়েছি। ওরা কেন মেয়েকে ডিস্টার্ব করেনি? ওহো, ডিস্টার্ব করনি? তাহলে তাই হবে হয়তো। হবে হয়তো, মারলে কেন ওদের? ওহ, তার মানে জেনে গেছো সব কিছু। তাহলে আর রাগ ঠাক করে লাভ নেই। তোমার আপি এগুলো ডিস্টার্ব করে, তার অতিরিক্ত বার বেড়েছে। আর স্বামী হিসেবে আমার কর্তব্য স্ত্রী কোথায় কি করে, বেড়েছে কিনা করে বেড়াচ্ছে। বাড়াবাড়ি কিন্তু আপনিও করছেন। একটু সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় মুখ থুবড়ে পড়তে পারেন। আর সামনে এমপি হওয়ার স্বপ্ন দেখার আগে স্ত্রীর সম্মান করতে শিখুন, না হলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। হুমকি দিচ্ছি, তাকে খারাপ করবে আমার তুমি? অবভিয়াসলি নো, যা করার সে করবে। সে কে? কেউ না, জাস্ট মজা করছিলাম। বর্তমান দাপুটে ছাত্রলীগ নেতা, ভবিষ্যতে এমপি সাদাব আলমের খারাপ করবে
কার এত সাধ্য আছে? ভয় নেই, ভয় নেই, জাস্ট চিল দুলাভাই। যাই হোক, উঠি আজ, অনেক সময় নষ্ট করে দিলাম আপনার। তূর্ণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পেপার ওয়েটটা টেবিলে রাখতে গিয়ে একটু ঝুঁকে বলে, পারলে দারোয়ানের হাতে একটা ওয়াকি টকি দিয়ে রাখবেন। বেচারার আপনার অনুমতি নিতে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে। তাছাড়া এটা আপনার বিপদের কারণও হতে পারে। আসি তাহলে দুলাভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলতে গিয়ে কপালে একটু হাত ঠেকায় তূর্ণ। তারপর পকেটে হাত গুজে শেষ বাজাতে বাজাতে প্রস্থান করে সেখান থেকে। সাদা পর্দিকে ক্রোধান্বিত চোখে চেয়ে আছে। ক্ষণকাল পরে অট্ট হাসিতে ফেটে পড়ে ও। ঘর কাঁপিয়ে হাসে। হাসতে হাসতে বলে, তুমিও তক্ষক, আমিও তক্ষক, তোমার মধ্যে বিষ নেই তূর্ণ, আর যদি থেকেও থাকে তাহলে তোমার বিষ দাঁত আমি ভেঙে দিব। তূর্ণ বাড়ি ফিরে প্রায় 11:30টার দিকে। ড্রয়িং রুমে কেউ না থাকায় আর কারো প্রশ্নের সম্মুখীন হতে হয় না। সোজা ঘরে চলে আসে ও। তবে ঘরে এসেই ত্রিধার তুপের মুখে পড়তে হয়। ত্রিধার আগত স্বরে জিজ্ঞেস করে, কোথায় ছিলি এতক্ষণ? জগিং করতে তোর 6 ঘন্টা লেগে গেল, আর আমার ফোন ধরছিলি না কেন? আহা কুল আপি কুল, এত হাইপার হচ্ছ কেন? 1 by 1 কোশ্চেন করো। কুল হতে পারছি না আমি। আমার প্রশ্নের উত্তর দে, বারবার ফোন কেটে দিচ্ছিলি কেন? কথা বলতে ইচ্ছে করছিল না তাই। ও আচ্ছা, আপনার কথা বলতে ইচ্ছে হচ্ছিল না, তাহলে এতক্ষণ ছিলেন কোথায় আপনি? এটা একটু বলে উদ্ধার করুন আমায়। আপনার স্বামীর বাড়িতে গিয়েছিলাম। ওখানে কেন গিয়েছিলি? আপনার স্বামীর একটু খোঁজ খবর নিতে গিয়েছিলাম। আফটার অল আমার একমাত্র দুলাভাই বলে কথা। কতদিন দেখি না তাকে। খেয়ালই করিস না ভাই, সত্যি করে বল, কেন গিয়েছিলি ওখানে? সত্যি বলেছি, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। আর কি বলবে বলে এতবার ফোন দিচ্ছিলে কেন? বলে ফেলো, আমি ফ্রেশ হব। দাদু তোদের বিয়েটা মানতে চাইছেন না, উনি বাবাকে ডিভোর্সের ব্যবস্থা করতে বলেছেন। তুই প্লিজ কিছু একটা কর। মায়ের কথাও কেউ শুনতে চাইছেন না। বাবার ভাবভঙ্গি দেখে মনে হলো তিনিও এটাই চান। এই ক্ষেত্রে একমাত্র তুই কিছু করতে পারিস। তুই ডিভোর্স মানা করলে আর কেউ কিছু করতে পারবেন না। এই কথা বলবে বলে ফোন করছিলে? ক্লজেট থেকে টি শার্ট বের করতে করতে জিজ্ঞেস করে তূর্ণ। ত্রিধা হ্যাঁ বলতেই বলে, ঠিক আছে, বলা হয়ে গেছে, এখন বাইরে যাও, আমি শাওয়ার নিব। তুই কিছু করবি কিনা বল। না, আর শোনো, অন্যের ব্যাপারে এত ভাবা বাদ দিয়ে নিজের ব্যাপারেও একটু ভাবো। ইউ মে গো নাও, আমি এখন শাওয়ার নিব। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমে গিয়ে শব্দ করে দৌড় আটকে নেয় তূর্ণ। ত্রিধা ওই বন্ধ দরজার দিকে চেয়ে থাকে, ক্লান্ত হতাশ চাহনিতে। ছেলেটা কি এই ব্যাপারে কিছুই করবে না? সোনালি পাড়ের হালকা মেরুন রঙা শাড়ি, চুলগুলো মেহেদি রঙা, চোখে মোটা ফ্রেমের চশমাইতে ড্রয়িং রুমের সোফায় থমথমে আননে বসে আছেন আমিনা বেগম। সম্পর্কে তিনি তরুণীর দাদি, এবারের সবচেয়ে বড় সদস্য তিনি। 2 ছেলে 2 পুত্রবধূ সহ নাতি নাতনিরা সবাই মান্য করে চলে তাকে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামত সবার আগে নিতে হয়। সেখানে তরুণের বিয়ের মতো এত বড় কাণ্ড ঘটে গেলেও তাকে না জানিয়ে এ নিয়ে তিনি বেজায় ক্ষেপে গেছেন। সমস্ত রাগ গিয়ে বর্তেছে বাড়ির বড় গিন্নি অর্থাৎ তরুণের মায়ের উপর। কোনো আক্কেলে বড় বৌমা কারো অনুমতি ছাড়া শুধু মেয়ের কথায় নাচতে নাচতে এত বড় একটা কাণ্ড ঘটে ফেলেছেন, সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। তরুণ এবারের বড় ছেলে, সব থেকে বড় কথা তার অতি স্নেহের নাতি। তার বিয়ে দেবেন তিনি নিজের হাতে, নিজের পছন্দ করা কোনো মেয়ের সাথে। সেখানে কিনা তার মতামতটুকু অবধি নেওয়া হলো না। তিনি কিছুক্ষণ পর পর তরুণের মায়ের দিকে তাকাচ্ছেন কটমট চাহনিতে। তরুণের মার অবশ্য এতে খুব কিছু একটা এসে যাচ্ছে না। তিনি আছেন নিজের মতো। শাশুড়ির সাথে সবসময় এক নীরব দ্বন্দ্ব চলে ভদ্রমহিলার। এখন চোখে চোখে যেন সে নীরব দ্বন্দ্বই চলছে 2 শাশুড়ি বৌমার মধ্যে। আর ড্রয়িং রুমে উপস্থিত আপাতত সবাই সে দ্বন্দ্বের ভুক্তভোগী। সবাই থমথমে মুখে বসে আছেন। তরুণের বাবাও ফিরে এসেছে সকাল না হতেই। তিনিও আপাতত নীরব ভূমিকা পালন করছেন। তবে তরুণ এখন ড্রয়িং রুমে নেই। সে দাদুর সাথে দেখা করেই কাজের হুলিয়া দেখিয়ে বেরিয়ে গেছে জগিংয়ে। তা কোথায় তোমার পছন্দ করা বৌমা? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের? এখনো কি ঘুমাচ্ছে নাকি তিনি? নতুন বউ যে সকাল সকাল উঠতে হয়, এসব ঘুষতাল নেই নাকি?
ও মা, ঘুমোতে যাবে কেন এখনো? নতুন বউ একটু নতুন বউয়ের মতো সেজে গুজে আসবে না, নাকি আপনি ডাক দিলেন আর সে ছুটতে ছুটতে চলে আসবে? শাশুড়ির কটাক্ষ করে বলা কথার বিপরীতে কাট কাট জবাব দেন তুফরা বেগম। আমিনা বেগম একচোট বিরক্ত হয়ে সুথান, এত কথা না বলে ডাকো তোমার বৌমাকে। আর টাকা লাগবে না দাদিমা, এই তো আমরা চলে এসেছি। ত্রিধার কণ্ঠস্বর পেতে সবাই একযোগে তাকায় সিঁড়ির দিকে। ত্রিধা প্রত্যাশাকে এক হাতে আগলে নিয়ে নিচে আসছে। সবার নজর নিবদ্ধ হয় লাল শাড়ি পরে গুটি গুটি পায়ে এগিয়ে আসা ছোট্ট নববধূর পানে। সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে প্রত্যাশা যেন একটু গুটিয়ে যায়। সে ত্রিধার দিকে তাকালে ত্রিধা তাকে স্বাভাবিক থাকতে আশ্বস্ত করে। প্রত্যাশাকে বসানো হয়েছে একেবারে আমিনা বেগমের বরাবর সোফাটাতেই। এটা অবশ্য আমিনা বেগমের নির্দেশ। প্রত্যাশা মুখ নিচু করে চুপচাপ বসে আছে। তার ছোট্ট হৃদয়খানি ক্রমাগত লাফাচ্ছে। মূলত সে সবার চাহনিতে ভয় পাচ্ছে, বিশেষ করে সামনে বসে থাকা ত্রিধা আপুর দাদির চাহনিতে। দাদু কিভাবে তাকিয়ে আছেন তার দিকে। কি নাম তোমার? বহুক্ষণের নীরবতার পর মুখ খুলেন আমিনা বেগম। প্রত্যাশা ভয়ে ভয়ে মৃদু স্বরে জবাব দেয়, জি, মেহরিন প্রত্যাশা। বাসা কোথায়? অতিথিপুর। বাবা কি কাজ করে? বাবা পশু ডাক্তার ছিল। কি, তোমার বাবা পশু ডাক্তার ছিল? আমিনা বেগমের বিস্মিত কণ্ঠের বিপরীতে হ্যাসূচক মাথা নাড়ায় প্রত্যাশা। এতে বোধহয় আমিনা বেগম আরও একটু বিস্মিত হন। তিনি একবার তাকান ছেলের দিকে, তো আর একবার তাকান বড় বৌমার দিকে। ফের প্রত্যাশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন ওনার দ্বিতীয় প্রশ্ন, ছিল মানে এখন কি করে? এই প্রশ্নের বিপরীতে প্রত্যাশা চুপ হয়ে যায়। প্রত্যাশাকে চুপ করে থাকতে দেখে তরুণের মা নিজেই বলেন, ওর বাবা নেই, মারা গিয়েছে। তহুরার কথায় আমিনা বেগম বিস্মিত লোচনে প্রত্যাশার ল্যান তাকায়। অতঃপর সুধায়, ও তাহলে মার কাছে মানুষ, বাপ নেই, সেই জন্যই আমার দাদু ভাইয়ের মতো ছেলে পেয়ে গলায় ঝুলিয়ে দিয়েছে। তা মা কোথায় তোমার? আমিনা বেগমের কথায় ভিতরটা আধারে ছেয়ে যায় প্রত্যাশার। বিস্তর খারাপ লাগে ত্রিধারু। আমিনা বেগমের কথার পিঠে উত্তর দেয় তহুরা বেগম, ওর মাও নেই, ও সম্পূর্ণ এতিম। এবার অবাক হওয়ার সুলকলা পূর্ণ হলো আমিনা বেগমের, সাথে ড্রয়িং রুমের সবার। প্রত্যাশা যে এতিম এ কথা তরুণের বাবা ছাড়া আর কেউ জানতেন না, যে কারণে সকলে অবাক হয়েছে। তরুণের ছোট চাচি রিনা বলে উঠে, তরুণকে একটা এতিম মেয়ের সাথে বিয়ে দিলে আপা? হ্যাঁ দিয়েছি, আর এত অবাক হচ্ছিস কেন? ও আমাদের বাড়ির বউ, মা বাবা থাকুক বা না থাকুক তাতে কি এসে যায়? বড় বৌমা, শেষ পর্যন্ত একটা চালচলহীন মেয়েকে ঝুলিয়ে দিলে আমার দাদু ভাইয়ের ঘাড়ে। এত বড় একটা সিদ্ধান্ত তোমার একা নেওয়ার সাহস হয় কি করে? ও তোমার একার ছেলে নয়, ও এই বাড়ির ছেলে। সে কথা ভুলে যেও না। ও এই বাড়ির মান সম্মান সব কিছু, আমাদের বংশের রীতিনীতি আগে ভেঙে দিয়েছেও ওকে এভাবে হুট করে বিয়ে দিয়ে। আত্মীয় স্বজনদের কাছে আর মুখ দেখানোর অবস্থা রাখনি। তার ওপর ওই মেয়ের না আছে কোনো বংশমর্যাদা, আর না আছে বাবা মা। ওই মেয়ে এই বাড়ির বউ তো কি কাজের লোক হওয়ারও রাখে না। আর তুমি ওর সাথে ফায়াজ দাদুভাইকে জুড়ে দিলে। একটা কথা কান খুলে শুনে রাখো বড় বৌমা, ওই মেয়েকে কখনোই আমি এই বাড়ির বউ হিসেবে মানব না, কখনোই না। মা, আপনার মানা না মানায় কিচ্ছু আসে যায় না। তরুণ ওকে 3 কবুলে খোদার নামে বিয়ে করেছে। ও এখন তরুণের স্ত্রী, এটাই ধ্রুব সত্যি। আপনি এটাকে বদলাতে পারবেন না। আর আমি একটা কথা বুঝতে পারছি না, ও এতিম সেটা নিয়ে এত জ্বলছে কেন? ওর মা বাবা থাকুক বা না থাকুক তাতে কি আসে যায়? আশ্চর্য। বড় বৌমা, তোমাকে এত বোঝানো লাগবে না। যা বুঝেছো অনেক বুঝেছো। এবার বোঝাপড়াটা আমাদের করতে দাও, তোমার আর বোঝা লাগবে না। কঠিন গলায় কথাটুকু শেষ করে বড় ছেলে অর্থাৎ তরুণের বাবা আফাজ উদ্দিনের দিকে তাকান। অতঃপর ছেলের উদ্দেশ্যে আদেশ ছুড়ে বলেন, উকিল ডাকো আফাজ। এদের আইনিভাবে আর ধর্মীয়ভাবে যত তাড়াতাড়ি সম্ভব ওদের তালাকের ব্যবস্থা করো। এইরকম কোনো ছোট লোকের বাচ্চা কিছুতেই এই বাড়ির বউ হয়ে থাকবে না, কিছুতেই না। হোয়াট দ্য হেল, কি শুরু করেছোটা কি তোমরা? আমার জীবনটাকে কি ছেলেখেলা পেয়েছো যে যার যখন ইচ্ছা সেভাবে পরিচালিত করবে, যার যখন ইচ্ছা বিয়ে করতে বলবে, আবার যখন ইচ্ছা ভালো না লাগলে বিয়ে ভাঙতে বলবে? আর আমিও কাঠের পুতুলের মতো সব নিঃশব্দে
মেনে নেব। বাহ, হাউ এক্সাইটিং ইট ইজ। দারুণ আক্রোশের কথাটুকু বলে টেবিলের উপর শব্দ করে রাখে কাচের গ্লাসটি, যেটা পানি খাওয়ার জন্য হাতে তুলেছিল একটু আগেই। তরুণের হুঙ্কারে এবার ড্রয়িং রুমের সবাই চুপ হয়ে যায়। আমিনা বেগম পরের দিন খাবার টেবিলে আবার ডিভোর্সের কথা তুলেছেন। যদিও কথাটা মনে হয় আমিনা বেগম কালই তুলতেন, তবে আফত সাহেবই ওনাকে নিষেধ করেছিলেন। বলেছিলেন, আমি আগে তরুণের সাথে কথা বলি, তারপর না হয় তুমি যা বলার বলো। মেয়েটা যেভাবেই হোক না কেন, বিয়েটা তো হয়েছে। বিয়ের পর দিনই বোধ হয় এভাবে ডিভোর্সের কথা তোলা ঠিক হবে না। আর তাছাড়া বিয়ের পরপরে এভাবে ডিভোর্স সম্ভব নয়, সময় লাগবে কটা মাস। এসব বলে কাল থামিয়ে রেখেছিলেন তিনি মাকে। তবে কাল এত বুঝপাঠ দিয়েও কোনো লাভ হলো না। দিন না গড়াতেই সব জলে গেল। আজ সকালে খাওয়ার টেবিলে তূর্ণকে দেখতে এই কথাটা তুলেছেন তিনি। এই বিয়েতে তূর্ণের বাবারও এক আকাশ সম আপত্তি। তিনি মায়ের কথা হেলা করতেন না কখনোই। তাছাড়া তিনিও খুব ভালো করে জানেন ছেলের মত ছিল না এই বিয়েতে। সেজন্যই কাল মায়ের অন্যায় প্রস্তাবে রাজি হয়েছিল সে। ভেবেছিল তূর্ণ রাজি হবে, তবে সেটা তূর্ণকে বোঝানোর ধরনের উপর নির্ভর করত। মা যে এমনভাবে কথাটা বলতে গেল কেন? আমিনা বেগমের উপর এক চোট বিরক্ত হন আফাজ সাহেব। তূর্ণ চুপচাপ খাচ্ছিল, তবে আমিনা বেগমের বারবার প্রত্যাশাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলায় খেপেছে সে। পরের বার ডিভোর্সের কথা তুলতেই সাথে সাথে হুঙ্কার ছুড়েছে ও। গতকাল যে ঝড়টা বয়ে যায়নি, আজ যেন সেই ঝড়েরই ভয়ঙ্কর রূপের সম্মুখীন হতে হচ্ছে সবাইকে, বিশেষ করে প্রত্যাশাকে। মেয়েটা ভয়ে সেটি রয়েছে। সে ত্রিধার পাশে মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলে চলেছে। সে এখানে নীরব আর অসহায় দর্শক ছাড়া কিছুই নয়, যাকে কেন্দ্র করে কিনা এই অশান্তির উৎপত্তি। দাদু ভাই, একবার মায়ের কথায় বিয়ে করেছো, আর একবার না হয় দাদুর কথায় বিয়ে ভেঙে ফেলো। এরপর আর কোনো কিছুর জন্য জোর করা হবে না তোমায়। তোমার মা ভুল করেছে, আমাকে সেই ভুলটুকুকে শুধরে নিতে দাও। আমি জানি বিয়েটা তুমি তোমার মায়ের ইচ্ছাতেই করেছো, তোমার কোনো মত ছিল না। আমি তো তোমাকে চিনি, তুমি এরকম ছিলে নও যে নিজের ইচ্ছায় এমন একটা মেয়েকে বিয়ে করবে তুমি। তাই বলছি, এরকম জোর করে তোমার কোনো সম্পর্কে থাকার দরকার নেই দাদু ভাই। তুমি আমার কথাটা মেনে নাও, তালাক দাও ওই মেয়েকে। শেষ কথাটা প্রত্যাশার দিকে তাকিয়ে বলে আমিনা বেগম। তূর্ণ কাট কাট কণ্ঠে বলে, সম্ভব নয়। বিয়েটা যখন একবার হয়ে গিয়েছে, এই বিয়ে ভাঙা আমার পক্ষে আর সম্ভব নয়। বিয়েটা যেই পরিস্থিতিতেই হোক না কেন, নাও শি ইজ মাই ওয়াইফ। আর ওর মা বাবা বংশমর্যাদা থাকুক বা না থাকুক, আই ডোন্ট কেয়ার। এখন ওর একমাত্র পরিচয় হলো ও ফাইয়াজ তূর্ণের স্ত্রী আর আনান পরিবারের বড় পুত্রবধূ। আশা করি বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে পেরেছি দাদু। কোনো ডিভোর্স হবে না, মাইন্ড ইট। কথাগুলো বলেই গটগটিয়ে স্থান ত্যাগ করে তূর্ণ। কাল থেকে এসব ঝামেলা তার সহ্য হচ্ছে না। এসব প্লেন কাহিনী তার কাছেও সহ্য লাগছে। এবারে ত্যাগ করতে পারলেই বোধহয় শান্তি মিলবে তার। সকাল সকাল সে ঘটনার পর বাড়িটা কেমন যেন থম মেরে আছে। যে যার মতো চুপচাপ কাজ করে যাচ্ছে। তূর্ণের দাদি নিজের ঘরে গিয়ে দৌড় আটকে বসেছেন। ত্রিধা প্রত্যাশাকে নিয়ে তূর্ণের ঘরে রয়েছে। তূর্ণের মা আর বাবা নিজেদের ঘরে রয়েছে। তাদের মধ্যে চলছে তুমুল কথা কাটাকাটি। রিনা মেয়েদের সাথে দুপুরের রান্নার জোগাড়ে ব্যস্ত। সকালবেলা ড্রয়িং রুমে আলোচনার আসর বসেছিল বিধায় গিন্নির কাজ ফেলে ওখানে ছিল। ফলস্বরূপ খাবার তৈরিতে কিন্তু দেরি হয়ে গেছে। সুপ্তি ডাইনিংয়ে বসে আছে। ও আজ কলেজে যায়নি। ওর মুখে চিন্তার রেশ। বড়দের চিন্তাটাও বোধ হয় তার মাথায় এসে ভর করেছে। সে ক্ষণে ক্ষণে উপরের দিকে তাকাচ্ছে, একবার বড়মার ঘরের দিকে তো একবার তূর্ণের ঘরের দিকে। তূর্ণের ঘর অবশ্য নিচ থেকে দেখা যায় না, তবে যেদিকটায় তার ঘরের অবস্থান সেদিকে তাকাচ্ছে ক্ষণে ক্ষণে। আবার বিষণ্ণ চিত্তে টেবিলে মাথা এলিয়ে দিচ্ছে। তোমার আঙ্কেলের জ্ঞান দেখে আমি অবাক হচ্ছি তো। ওরা তুমি কোন আঙ্কেলের ওই রকম একটা মেয়েকে তিশিনের সাথে জড়িয়ে দিলে বলো তো? আমার আক্কেল জ্ঞান ঠিকই আছে। তুমি তোমার মায়ের কথায় আক্কেল হারিয়ে বসেছো। বিয়ের আগে তোমাকে বলেছিলাম সব, তখন তো এতটা রিয়্যাক্ট করনি। তাহলে এখন মায়ের কথা শুনে ওদের ডিভোর্সের জন্য লাফাচ্ছ কেন? আর বারবার ওরকম মেয়ে বলে কি প্রমাণ করতে চাইছো? মেয়েটা অনাথ, মা বাবা নেই, এইটুকুই। মা বাবা যেটুকু রেখে গিয়েছে চাচারা কৌশলে নিয়ে নিয়েছে সব কিছু। যখন সব নেওয়া শেষ তখন ঝামেলাও শেষ করতে বিয়ে দিয়ে দিতে চাইছিল।
তাও ওর বাপের বয়সী এক লোকের সাথে। সেখানে আমার ছেলেটিকে আমি বিয়ে করাতে অনুরোধ করেছি। আমার ছেলেও মনুষ্যত্বের জন্য হলেও মেয়েটাকে বিয়ে করে রক্ষা করেছে, একটা পরিচয় দিয়েছে, একটা ঘর দিয়েছে। আর তোমরা কি করছো? ওইটুকু মেয়ের সাথে অমানুষের মতো ব্যবহার করছো, এমনভাবে মেয়েটাকে সম্বোধন করছো যেন ও রাস্তায় পড়ে থাকা সম্ভ্রম হারানো পাগলিটি, যাকে তোমার ছেলের ঘরে ফেলেছি। আর বারবার যে ডিভোর্সের কথা বলছো, ডিভোর্স হলে মেয়েটা কোথায় যাবে চিন্তা করছো? তোমাদের এই অহংবোধের জন্য ফুলের মতো মেয়েটার জীবন নরকে পরিণত হবে। আমি তোমাদের মনুষ্যত্ব বোধ দেখে সত্যি অবাক হচ্ছি। তাছাড়া তূর্ণ সবার সামনে ওকে নিজের স্ত্রী রূপে স্বীকার করেছে, এর উপর আর কোনো কথা হয় না। তাই তুমি আর তোমার মা অমানুষের মতো চিন্তা করা বন্ধ করো। স্ত্রীর কথায় মুখটা থমথমে হয়ে যায় আফাজউদ্দিনের। তবে দরজার উপর সে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি মায়ের কথায় বেশ খুশি হয়। যাক, মা যখন পাশে আছে তিনি সবকিছু শক্ত হাতের সামনে নেবেন। মা কোনো মতে তূর্ণ আর প্রত্যাশার বিয়ে ভাঙতে দেবেন না। ত্রিধা একটা সুস্থির নিঃশ্বাস ফেলে স্থান ত্যাগ করে। প্রকৃতিতে সকালের কোমলতা ছাড়িয়ে হানা দিয়েছে উত্তপ্ত সূর্যকিরণ। সকাল ও দুপুরের মাঝামাঝি সময় চলছে। সকাল সকাল কঠিন কিছু কথা বলে সে যে তূর্ণ বেরিয়েছিল, এখনো বাড়ির ত্রিসীমানায় তার দেখা নেই। কি জানি ছেলেটা কোথায় গেল? সকালে খাওয়া শেষ না করে বেরিয়েছে, এক প্রকার খাইনি, এখনো খায়নি নিশ্চয়ই। তুহরা বেগম তূর্ণের কথা ভেবে চিন্তিত হয়ে পড়েন। ক্ষণে ক্ষণে ঘড়িতে নজর বোলাচ্ছেন তিনি। প্রায় 12টা বাজতে চলল, ছেলেটারই খোঁজ নেই এখনো। তিনি ডাইনিংয়ে বসে একটা চপিং বোর্ডে সবজি কাটছেন। রিনা আর একজন মেড রয়েছে রান্নাঘরে, ওরা দুজন মিলে রান্নার কাজটা সারছেন। তিনি ব্যস্ত হাতে সবজি কাটতে কাটতে হাঁক ছাড়েন সুপ্তিকে। ও ফোনে হাতে ড্রয়িং রুমের সোফায় বসে রয়েছে। এই সুপ্তি, কি করছিস? আজ কলেজে যাসনি কেন? পেটে ব্যথা করছিল। সে কি বলিসনি তো, এখনো ব্যথা করছে নাকি? না বড় মা। আচ্ছা, তোর বড় ভাইয়াকে একটু ফোন করতে পারবি? এখনো বাড়িতে ফিরছে না, কোথায় গিয়েছে জিজ্ঞেস কর তো। আচ্ছা বড় মা। বড় মা, ভাইয়ের ফোন বন্ধ। ফোন বন্ধ? কি জানি কোথায় গিয়ে মরেছে সে, আমায় একটু শান্তি পেতে দেবে না এই ছেলে। চিন্তিত কণ্ঠে নিজে নিজে আওড়ান তহুরা বেগম। সুপ্তি বলে, পাড়ার মোড়ে আছে কি না আমি গিয়ে দেখে আসবো। না না, এই ভর দুপুরে কোথায় যেতে হবে না তোকে। তুই বরং এক কাজ কর, চট করে গিয়ে তোর ভাবিকে ডেকে আন তো। ভাবি? হ্যাঁ, প্রত্যাশাকে গিয়ে ডেকে আন। ও কি করবে এখানে? ঘরে তো একা একাই বসে রয়েছে, তার থেকে এখানে এসে বসুক, তোর সাথে গল্প গুজব করুক, তাহলে মেয়েটার মনটা একটু হালকা হবে। আমার গল্প করার সময় নেই বড় মা, কলেজের অ্যাসাইনমেন্ট বাকি আছে, এখন গিয়ে করব। ও তাও তুই ওকে গিয়ে ডেকে দে, আমার সাথে সাথে থাকবে। এই কথায় সুপ্তির মুখটা কেমন যেন কালো হয়ে যায়, যেমন প্রত্যাশাকে ডেকে নিচে নিয়ে আসায় তীব্র অনাগ্রহ তার। তবে কথাটি নাকচ করে না সে, বড় মার দেয়া আদেশ মতোই প্রত্যাশাকে ডাকতে যায় সে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে রাগে ফুঁসছে সুপ্তি। দরজার কাছে হাত মুঠি করে দাঁড়িয়ে শানিত নজরে তাকিয়ে আছে সে মেয়েটির পানে। মেয়েটি আর কেউ নয় বরং প্রত্যাশা। বড় মা প্রত্যাশা নামক মেয়েটিকে ডাকতে পাঠানোর পর সেও এসেছিল তাকে ডাকতে। তবে সে ভেবেছিল মেয়েটি বোধহয় ত্রিধা আপুর ঘরে আপুর সাথেই রয়েছে। তবে সেখানে গিয়ে কপাল গুছিয়ে আসে সুপ্তির। আপুর ঘরে মেয়েটি নেই, আপু একা একাই শুয়ে আছে। সে ত্রিধার কাছে জিজ্ঞেস করে জানতে পারে মেয়েটি তূর্ণ ভাইয়ার ঘরে আছে। তবে ক্রোধের পারদ বেড়ে যায় যখন এসে দেখে প্রত্যাশা তূর্ণের জিনিস ঘেটে ঘেটে দেখছে, তূর্ণের জিনিসে হাত ছোঁয়াচ্ছে। তবে এবার ক্রোধের পারদটা সর্বোচ্চ সীমায় পৌঁছায় তার, কারণ সে অনেকক্ষণ থেকে দেখছে মেয়েটা ব্যাড সাইড টেবিলে রাখা তূর্ণের ছবিটা নিবিড় দৃষ্টিতে দেখে চলেছে। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে হন হন করে ঘরের মধ্যে প্রবেশ করে প্রত্যাশার হাতের বাহু ধরে এক টানে তার দিকে ঘুরে চড়া গলায় বলে, এই মেয়ে, তুমি কি করছো এখানে? জানো না এটা তূর্ণ ভাইয়ের ঘর? আর ভাইয়ার ছবিতে ভাইয়ার জিনিসে হাত দিচ্ছ কোন সাহসে তুমি? বের হও এখনই এখান থেকে, বের হও বলছি। ঘটনার আকস্মিকতায় ভরকে যায় প্রত্যাশা। হকচকে গিয়ে ভুলবশত হাত থেকে ছোট চৌকা ফ্রেমে বাঁধাই করা তূর্ণের ছবিখানা পড়ে যায় টাইলসের মেঝেতে। কাজ ভাঙার ঝনঝন শব্দে মুখরিত হয় ঘর। দুজনেই হতভম্ব চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে নিচের দিকে। তবে কিছুক্ষণের মধ্যেই একজনের চোখে প্রকাশ পায় তীব্র ক্রোধের, অন্যজনের চোখে অসহায়ত্ব।
সুপ্তি প্রত্যাশার দিকে আগুন চোখে তাকে ফট করে একটা থাপ্পড় মেরে বসে এবং সাথে সাথে রাগত কণ্ঠে শুধায়, এই মেয়ে, তোমার সাহস হলো কি করে ভাইয়া ছবি ভাঙার? তুমি জানো না এই ফটোটা ভাইয়ের কত ফেভারিট? হাউ ডেয়ার ইউ ব্লাডি গার্ল! ইতিমধ্যে প্রত্যাশার চোখের সব জলেরায় সে ভর করেছে। সে ভয়ও পেয়েছে বেজায়। সে ধরা গলায় বলে, আপু, আমি বুঝতে পারিনি যে ছবিটা ভেঙে যাবে। আপনি হঠাৎ করে এসে হাত ধরে টানলেন, আমি টাল সামলাতে না পেরে। হেই, জাস্ট স্টপ, ইউ আর লেম এক্সকিউজ। ভাইয়ের ফটোতে হাত দিয়েছো, কোন সাহসে তুমি? দিয়েছো তো দিয়েছো, আবার সেটা ভেঙে আমার মুখে মুখে তর্ক করছো। বাহ! আমি তো ছবিটা এমনি দেখছিলাম, ভেঙে যাবে জানলে কখনোই হাত দিতাম না। জাস্ট স্টপ, পরিষ্কার করো এগুলো। আর তুন্ন ভাইয়ের প্রিয় ফটো তুমি এই দশা করেছো। জানি না ভাই এসে দেখলে কি অবস্থা করবে তোমার। আপু, আমি সত্যি ইচ্ছা করে ভাঙিনি, আমি বুঝতে পারিনি আপনি তখন ওভাবে এসে। এই চুপ করো তো। আর শোনো, তুন্ন ভাইয়ের জিনিস থেকে এবার থেকে 10 হাত দূরে থাকবে। হাত লাগানো তো দূর, চোখ তুলেও তাকাবে না। শুধু ভাইয়ের জিনিস নয়, পুরো ভাইয়াটা থেকেই তুমি দূরে থাকবে, বুঝেছো তুমি? আর ভাইয়ার ঘরে কি করছো তুমি? হ্যাঁ, এগুলো পরিষ্কার করে দূর হও এখান থেকে। জাস্ট রিডিকিউলাস। কিছুটা তাচ্ছিল্য আর তীব্র ক্রোধ মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করে সুপ্তি। এদিকে বিস্তর খারাপ লাগায় মনটা ছেয়ে যায় প্রত্যাশার। হচিরে চুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে কপাল বেয়ে মেঝেতে পড়ে। প্রত্যাশা বাম হাতের সেটুকু মুছে নিয়ে নিচে বসে ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করায় লিপ্ত হয়। তবে বারবারই তার চোখ ঝাপসা হয়ে আসে। সকালের ঘটনাটা আর এখন ঘটে যাওয়া ঘটনাটা বারবার মন ও মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। ফলস্বরূপ অচিরেই একখানা অঘটনও ঘটে ফেলে। তূর্ণের ঘরের চৌখাট পেটানোর ঠিক আগ মুহূর্তে তূর্ণকে তার ঘরের দিকে আসতে দেখে পাজরা থমকে যায় সুপ্তির। পরনে গ্রে কালারের একটা লম্বা হাতা টি শার্ট ও অফ হোয়াইট কালারের প্যান্ট, পায়ে বুট জুতা। তূর্ণ বেশিরভাগ সময়ই বুট জুতা পরে। তার ড্রেস আপের সাথে যেন বুট জুতাটাই বেশি যায়। কিঞ্চিত লম্বা চুলগুলো আলগোছে এলোমেলো পড়ে আছে ললাটে। ডান হাতে ফোন, বর্তমানে তার নজর নিবদ্ধ ওই ফোনের স্ক্রিনেই। সেখানে ক্রমাগত হাত চলছে তার। আশেপাশে খেয়াল নেই, তাই সপ্তদোষী কন্যা যে নিবিড় চাহনিতে তাকে পর্যবেক্ষণ করে চলেছে এটাও টের পায় না। সে সেভাবেই এগিয়ে আসে তার ঘরের দিকে। তবে চৌকাঠের কাছে গিয়ে মিহি কণ্ঠের ভাইয়া ডাকে থেমে যায় সে। ফোনের স্ক্রিন থেকে নজর ফুটিয়ে তাকায় সুপ্তির পানে। কিঞ্চিত ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কিছু বলবি? সুপ্তি ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নেয়। ছুট্টি করে একটা শ্বাস ফেলে বলে, ভাইয়া, ওই মেয়েটা তোমার ফেভারিট ফটোটা ভেঙে ফেলেছে। আমি বললাম ভাঙলি কেন, ও আমার কথার উত্তর দিল না, বরং আমি বলাতে দেখো কেমন ব্যথা দিল আমায়। নিজের বাম হাতটা তূর্ণের সম্মুখে তুলে ধরে সুপ্তি। ফর্সা হাতের কবজিতে কালশেটে বর্ণ ধারণ করেছে। তা দেখে তূর্ণের কপাল গুছিয়ে যায়। সন্দিহান কণ্ঠে বলে, ওই মেয়ে বলতে তুই কি প্রত্যাশাকে মিন করছিস? সুপ্তি হ্যাঁ সূচক মাথা নাড়লে তূর্ণ পুনরায় জিজ্ঞেস করে, ও তোকে ব্যথা দিয়েছে? ভাই। কোথায় আছে ও? সুপ্তির উত্তর পেতেই চপল পায়ে ঘরে প্রবেশ করে তূর্ণ। তার পেছু পেছু প্রবেশ করে সুপ্তিও। তূর্ণ যে গতিতে ঘরে প্রবেশ করেছিল প্রত্যাশাকে দেখে মুহূর্তেই তার পায়ের গতি থমকে যায়। মেয়েটা মেঝেতে হাঁটু ভেঙে বসে আছে। সামনে কিছু কাচের টুকরোর সাথে বিন্দু বিন্দু লাল তরল পড়ে রয়েছে। বাম হাতের তালু দিয়ে রক্ত ঝরছে ওর। তবে ওদিকে কোনো হুঁশ নেই। সে নিষ্প্রাণ চাহনিতে তাকিয়ে আছে কাটা হাতের তালুর দিকে। সম্পূর্ণ ব্যাপারটা বোধগম্য হতে তূর্ণ শশব্যস্ত এগিয়ে যায় প্রত্যাশার নিকট। হাঁটু মুড়ে বসে প্রত্যাশার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ক্ষত পরীক্ষা করতে করতে বলে, এই মেয়ে, হাত কাটলে কেমন করে? নিশ্চয়ই কাজ ফুটিয়েছ হাতে। পারো না যখন? তোমাকে কে বলেছিল কাজ পরিষ্কার করতে? ননসেন্স কোথাকার। দেখি ওঠো, এখান থেকে উঠে বেডে বসো, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। তূর্ণ কথাগুলো বলে টেবিলের উপরের তাক থেকে ফার্স্ট এইড বক্সটা আনতে যায়। বক্স নিয়ে এসে প্রত্যাশাকে সেভাবেই বসে থাকতে দেখে ঢুজুরা গুছিয়ে ফেলে বলে, তোমাকে না বেডে উঠে বসতে বললাম, এখনও ওখানে ওভাবে বসে আছো কেন? তূর্ণের কথায় কোনো উত্তর দেয় না প্রত্যাশা, আর না নড়াচড়া করে। সে ওভাবেই তাকিয়ে আছে হাতের দিকে, যেমন তূর্ণের কথা ওর কানে যায়নি। তূর্ণ এবার একটু জোরে বলে, প্রত্যাশা, তোমাকে কি বললাম আমি? কথা কানে যায়নি?
ওখান থেকে উঠে বেডে বসতে বললাম না? আমার কথা কি তোমার কানে যাচ্ছে? প্রত্যাশা। প্রত্যাশা মাথা উঁচু করে নিষ্প্রাণ চাহনিতে তাকায় তূর্ণের পানে। ওর চোখে জল, তবে সেগুলো খিকুটরে নিবদ্ধ। তূর্ণ ওকে তাকাতে দেখে ফের বলে, কি হলো, উঠো, এখানে কাজ আছে তো। প্রত্যাশা ও রক্ত মাখা হাতটা তূর্ণের সম্মুখ পানে তুলে ধরে। হাতটা অনবরত কাঁপছে। ও ওই হাতের দিকে তাকিয়ে বের করে আওড়ায়, রক্ত রক্ত। হ্যাঁ রক্ত, আমিও দেখতে পাচ্ছি। উঠে এসো এবার ওখান থেকে। তূর্ণ প্রত্যাশার ডান হাতের বাহু ধরে খাটে বসায়। প্রত্যাশার বরাবর সামনে বসে প্রত্যাশার কাটা হাতটা নিজের বাম হাতের তালুর উপর রেখে ডান হাতে ক্ষত আশেপাশে লেগে থাকা রক্তটুকু পরিষ্কার করতে করতে সুপ্তিকে বলে, এই সুপ্তি, যা তো বুয়াকে ডেকে নিয়ে আয়, কাজগুলো পরিষ্কার করতে বল, যা জলদি যা। সুপ্তি নিষ্প্রভ বিস্মিত চাহনিতে কিছুক্ষণ তূর্ণ ও প্রত্যাশার দিকে চেয়ে থাকে। পরপর বলে ওঠে, তুমি যাও, আমি ওর ব্যান্ডেজ করে দিচ্ছি। পারবি তুই? ব্যান্ডেজের গজ থেকে তো ঠিক ব্যান্ডেজ চিরতেই পারবি না, আবার ওর হাতে ব্যান্ডেজ লাগাবি কিরে? যা বলেছি তাই কর। না, আমি পারবো, বললাম তো। সুপ্তি। তূর্ণ ওর দিকে একটু গরম চোখে তাকাতেই সুপ্তি আর কোনো কথা না বলে গটগট করে সেখান থেকে চলে আসে। তবে কোনো বুয়াকে ডাকতে যায় না, চলে যায় সোজা নিজের ঘরে। তূর্ণ ক্ষত পরিষ্কার করে অ্যান্টিসেপটিক মলম লাগায়। অ্যান্টিসেপটিক মলম লাগাতেই প্রত্যাশা একটু নড়ে ওঠে, মুখ থেকে ব্যথাসূচক আহ ধ্বনি নিঃসৃত হয়। এবার বোধহয় হুঁশ হয় ওর। হাতের দিকে তাকিয়ে একবার তূর্ণের দিকে তাকায়। হাত জ্বলছে খুব। ও চট করে হাতটা সরিয়ে আনে তূর্ণের কর্পুট হতে। হাতের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে শুধায়, আপনি কি করেছেন আমার হাতে? এত জ্বলছে কেন? প্রত্যাশা নিজের হাতে ক্রমাগত ফু দিতে থাকে। তূর্ণ শান্ত কণ্ঠে বলে, মলম লাগিয়েছি, দেখি হাতটা দাও। এখনো মলম লাগানো শেষ হয়নি, তাছাড়া ব্যান্ডেজ করতে হবে, অনেকটা কেটেছে। না, আপনি লাগিয়েছিলেন, অনেক জ্বলছে, আমি আর কিছু লাগাবো না। বললাম তো মলম লাগিয়েছি, আর একটু লাগাতে হবে, বেশি না বকে হাত দাও। কি মলম লাগিয়েছেন? এত জ্বলছে কেন? নিশ্চয়ই খারাপ মলম লাগিয়েছেন। হ্যাঁ, ঝালের গুঁড়ো লাগিয়েছি, এবার হাতটা দাও, আর একটু লাগিয়ে দেই। এবার কথাগুলো চরম বিরক্তি নিয়ে শুধায় তূর্ণ। প্রত্যাশা বিস্মিত কণ্ঠে শুধায়, কি? আপনি ঝালের গুঁড়ো লাগিয়েছেন আমার হাতে? সেই জন্য এত জ্বলছে? আমি আর লাগাবো না, আমি হাত ধুতে আছি। শেষ বাক্যটি বলে প্রত্যাশা খাট ছেড়ে উঠে দাঁড়ায়, পা বাড়ায় ওয়াশরুমের দিকে। তূর্ণার সাথে সাথে ওর হাতের কবজি ধরে টেনে ফের খাটে আগের স্থানে বসিয়ে হেসে বলে, মারবো কানের নিচে এক থাপ্পড়, বোকা মেয়ে কোথাকার, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি? তাকাও নিজের হাতের দিকে একবার, দেখো ভালো করে দেখো। ঝালের গুঁড়ো সাদা হয়, তাই ওটাকে ঝালের গুঁড়ো ভেবে ধুতে যাচ্ছ। আর এক পাও নড়লে পা ভেঙে এখানেই বসিয়ে রাখবো। এখন আমি তোমার হাতে ব্যান্ডেজ করে দেব, চুপচাপ বসে থাকবে এখানে, না হলে কিন্তু খবর আছে তোমার। তূর্ণের গরম কণ্ঠের বকা শুনে কেঁদে ফেলেছে প্রত্যাশা। এমনিতে এতক্ষণে খবর হয়ে গেছে ওর। একদিকে ক্ষততে অ্যান্টিসেপটিক মলম লাগানোই চলছে, তার উপর হাতটা এমনভাবে ধরেছে মনে হচ্ছে হাড্ডি মাংস সব একসাথে কিমা হয়ে যাচ্ছে। প্রত্যাশার ফুপানো আওয়াজ শুনে তূর্ণ ওর দিকে চায়। প্রত্যাশার দিকে তাকিয়ে ওর ভ্রু জোড়া গুছিয়ে আসে, তবে ফির স্বাভাবিক হয়ে ওর কাজে মনোযোগ দিয়ে প্রত্যাশাকে শুধায়, তুমি আবার কাঁদছো? প্রত্যাশা কিছু না বললে তূর্ণ ফের শুধায়, এই মেয়ে আবার কাঁদছো কেন? প্রত্যাশা নাক টেনে কোনো মতে শুধায়, ব্যথা পাচ্ছি তো, লাগছে হাতে। আর আমার কি দোষ? আমাকে বকছেন কেন? আপনিই তো বললেন আপনি হাতে ঝালের গুঁড়ো লাগিয়েছেন। প্রত্যাশার কথায় তূর্ণের হাতের বাঁধন আলগা হয়। যেখানটায় চেপে ধরেছিল ওখানে রক্ত জমে গেছে। তূর্ণ হাত হতে দৃষ্টি ফুটিয়ে প্রত্যাশার দিকে তাকিয়ে বলে, আমি বললাম আর তুমি বিশ্বাস করে নেবে? প্রত্যাশা তূর্ণের কথার উত্তর না দিয়ে সেভাবেই কাঁদতে থাকে। এখনো কাঁদছো কেন? আর তুমি কি এই কান্না ছাড়া আর কিছুই পারো না? প্রত্যাশা ফের নাক টেনে শুধায়, না পারি না। আপনার ব্যান্ডেজ করা হয়ে গেলে ছাড়ুন তো আমার হাত, আপনাকে দেখলে আমার কান্না পাচ্ছে। তূর্ণ প্রত্যাশার হাতে স্ট্রিপ ব্যান্ডেজটা লাগিয়ে দিয়ে হাত ছেড়ে দেয়। তূর্ণ কিছুটা বিস্ময় নিয়ে শুধায়, আমাকে দেখলে তোমার কান্না পাবে কেন? প্রত্যাশা ওর কথা আর উত্তর দেয় না। তূর্ণ ওর হাত ছেড়ে দিতেই প্রত্যাশা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। তূর্ণ ওর যাওয়ার পানে তাকে নিজেকে শুধায়, কি আশ্চর্য, আমাকে দেখলে ওর কান্না পেতে যাবে কেন?
ও কি পাগল নাকি? সূর্যের আলো ধরা থেকে বিদায় নিয়েছে বহু আগে। এখন তার আলো আলোকিত হয়ে কৃত্রিম রোশনি ছড়াচ্ছে থালার মতো গোল চারটা। এখন পূর্ণ পূর্ণিমা চলছে, সেজন্য নিশীথের অম্বরে থাকা পূর্ণচন্দ্রটা দারুণ রোশনি ছড়াচ্ছে। সেই পূর্ণচন্দ্রের আলো ঠিকরে পড়ছে চতুর্দশী আর ছোট্ট মুখমণ্ডল জুড়ে। জানালার কাছ নামিয়ে সে চাঁদখানাকে নিবিড় দৃষ্টিতে অবলোকনে মত্ত কিশোরী। রাত অনেক হয়েছে, তবে তার চোখে ঘুম নেই। ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু ঘুম আসছে না বিধায় চাঁদ দেখায় মত্ত হয়েছে সে। তার ছোট্ট মস্তিষ্কে জীবনের সমীকরণ ভাবতে ভাবতে ঘুমে হারিয়ে গিয়েছে সে। একটা ঝড় দমকা হাওয়া এসে তার সাজানো গোছানো সুন্দর জীবনটাকে এলোমেলো করে দিয়ে গেল অচিরেই। মা বাবা তা তো সবসময় নিজেদের দিকেই টেনে নিত, তাকে তো দুঃখের ছোঁয়া অবধি পেতে দিত না। অথচ এখন মা বাবা মারা যাওয়ার পর থেকে সেই জিনিসটাই সবচেয়ে বেশি আপন হয়েছে তার, হয়েছে নিত্যদিনের সঙ্গী। কবে শেষ হবে এসব? মা বাবার কথা চিন্তা করে চুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে কপল পেয়ে। প্রত্যাশা আলগোছে জলটুকু মুছে নিয়ে গোটি গোটি পায়ে কাউচে এসে বসে। তবে সেখানে বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারে না। মা বাবার কথা মনে করে মনটা খারাপ হয়ে গেলেও এখন মনে এসে এক অজানা আতঙ্ক ভর করেছে। আজও তরুণের ঘরে থাকতে হবে তাকে। শুধু আজ নয়, তরুণ যে কদিন বাড়িতে থাকবে তাকে তরুণের সাথে ওর ঘরেই থাকতে হবে। তবে এই বিষয়টি নিয়ে নিদারুণ ভয়ে আছে প্রত্যাশা। যদিও ওই ঘরে সে পরপর দুদিন থেকেছে, তবে ভয়ের মাত্রা কমেনি কিছু মাত্র, উল্টে ভয় কিছুটা বেড়েছে মনে হয়। সকালে ওই ছবিটা ভাঙার পর থেকেই এই ভয়টুকু বেড়েছে। চুপতে আপু তো বলেছিল ওটা ওনার প্রিয় ছবি, ওটা ভাঙলে খুব রাগ দেখাবে। এখন অবশ্য ফটো ভাঙা নিয়ে রাগের প্রতাপে পড়তে হয়নি। সকালে সে যে ঘর হতে দৌড়ে বেরিয়ে গেছিল, ও আর এ ঘর মুখ হয়নি, তরুণের সামনেও পড়েনি। তবে এখন সেটা ঘুরে ফিরে বাগের গুহায় এসে পড়তে হলো তাকে। না জানি কতটা ঝাড়ি খেতে হবে তাকে। সে ভয়ে প্রত্যাশা ক্রমাগত নখ খুঁটে চলেছে। সহসায় ঘরে আলো জ্বলে উঠায় ভাবনার সুতো কাটে প্রত্যাশার। এতক্ষণ সে ড্রিম লাইটের আলোতে বসেছিল, তূর্ণ ছিল না। এখন ঘরে সে আলো জ্বলিয়ে দিয়েছে। সে তূর্ণের দিকে চায়। লোকটা তার দিকে এখনো একবারও তাকায়নি। সে মোবাইলে ব্যস্ত। কে জানি মোবাইলে এত কি করে সারাক্ষণ। এ দুদিনেই প্রত্যাশা মোবাইল আর ল্যাপটপ টেপা ছাড়া আর কোনো কাজই করতে দেখেনি তূর্ণকে। এমনিতে সারাদিন বাইরে থাকে, তবে যেটুকু সময় বাড়িতে থাকে এই দুটো কাজ করেই কাটায় সে। সে তরুণের দিকে চেয়ে ওর গতিবিধি পরখ করতে করতে দাঁত দিয়ে নখ খুঁড়তে থাকে। তরুণাও ক্লোজেট থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে গিয়েছে, বোধহয় গোসল করবে। এখন শীত পড়ার আগের মুহূর্ত, রাতের বেলা বেশ ঠান্ডা পড়ে। এই ঠান্ডার মতো গোসল করে কি করে লোকটা? প্রত্যাশা তার ছোট্ট মাথায় আর অত ভাবে না। সে ফটোটা ভাঙার জন্য তরুণের কাছে কিভাবে ক্ষমা চাইবে সেটা ঠিক করতে থাকে। তরুণের কথায় সচকিত নয়নে ওর দিকে তাকায় প্রত্যাশা। সে ফটোটা ভাঙার জন্য তরুণের কাছে কিভাবে ক্ষমা চাইবে সেটাই ঠিক করতে থাকে। এই তুমি এখনো নখ খাচ্ছ? রাতের বেলা খাবার খাওনি নাকি? তরুণের কথায় সচকিত নয়নে ওর দিকে তাকায় প্রত্যাশা। হাতটা চটপট নামিয়ে নেয়। তরুণ ফির বলে উঠে, নখ খাচ্ছিলে কেন? ন্যূনতম হাইজিন মেনটেন করে চলতে পারো না নাকি? সেই তখন থেকেই দেখছি নখ খাচ্ছ। খাচ্ছিলাম না তো। খাচ্ছিলে না? তাহলে আমি কি ভুল দেখলাম নাকি? হ্যাঁ, আপনি তো ফোন দেখছিলেন। এক থাপ্পড় লাগাবো তোমায়। ফোন দেখলেও আমি ঠিকই দেখেছি যে তুমি দাঁত দিয়ে নখ কাটছিলে। ফার্দার আমার সামনে আর কখনো এসব আনহাইজিনিক কাজ করবে না। তরুণের কথায় ভীত হরিণীর ন্যায় মাথা নাড়ে প্রত্যাশা। তরুণ আয়নার সামনে গিয়ে ভেজা চুলগুলো নাড়াচাড়া করতে করতে প্রত্যাশাকে ডেকে ওঠে। প্রত্যাশা? হ্যাঁ হ্যাঁ। তোমার বাবা কি কাজ করতেন? জি, পশুর ডাক্তার ছিলেন বাবা। তুমি ঠিক জানো? আমার বাবা কি কাজ করতেন আমি জানবো না? তরুণ এবার এগিয়ে এসে প্রত্যাশার বরাবর বেডে বসে। প্রত্যাশা ওরা অদূরে কাউচে বসে আছে। তরুণ জিজ্ঞেস করে, তোমার মা কি করতেন? মা তো গৃহিণী ছিল। আচ্ছা, তোমাদের স্থায়ী ঠিকানা কি অতিথিপুরেই? না, অতিথিপুরে আমাদের গ্রামের বাড়ি। তবে আগে আমরা নড়াইল থাকতাম। আমি যখন 3 বছর বয়স তখন ওখান থেকে একেবারে অতিথিপুরে চলে এসেছিলাম।
সবার মুখে এটাই শুনেছি। তখন তোমার বাবা কি করতো? ঠিক জানি না, তখন তো আমি ছোট ছিলাম, আর মা বাবার মুখেও কখনো শুনিনি। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। কাল যে শুতে অসুবিধা হয় না তো তোমার? প্রত্যাশা না বুধক মাথা নাড়ে। ঠিক আছে, শুয়ে পড়ো, আমি লাইট অফ করে দিচ্ছি। তূর্ণ উঠে লাইট বন্ধ করে দিলে প্রত্যাশা ওর কথা মতো গায়ে কম্বল টেনে শুয়ে পড়ে। তূর্ণ কিছু একটা মনে করে ফের ডেকে উঠে প্রত্যাশাকে। এবার তার গলার স্বর একটু কঠিনই শোনায়। প্রত্যাশা চট করে উঠে বসে জবাব দিলে তূর্ণ জিজ্ঞেস করে, আজ সুপ্তিকে ব্যাখ্যা দিলে কেন তুমি? প্রত্যাশা না বুঝে জিজ্ঞেস করে, কি? সুপ্তি আপুকে আমি ব্যথা দিতে যাব কেন? সুপ্তির হাতে কালশিটে দাগ পড়েছিল, আর তুমি যখন আমার ফটোটা ভাঙতে নিচ্ছিলে, ও বাধা দিতে আসলে ওর হাত চেপে ধরনি? কেন ধরেছিল ওভাবে? বিশ্বাস করুন, আমি আপনার ফটোটা ইচ্ছে করে ভাঙিনি। আমি ওটা হাতে নিয়ে দেখছিলাম, তখন আপু হঠাৎ করে এসে পেছন থেকে আমার হাত টেনে ধরে। ভুলবশত ওটা হাত থেকে পড়ে যায়। আমি ইচ্ছা করে ভাঙিনি, আপনি প্লিজ বকবেন না আমায়। আর আমি আপুর হাত চেপেও ধরিনি। আমি আপুকে ব্যথাই বা দিতে যাব কেন বলুন? প্রত্যাশার উত্তরে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবে তূর্ণ, অতঃপর বলে, ঠিক আছে, লিমিট নাও, ঘুমিয়ে পড়ো চুপচাপ। প্রত্যাশা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লে তূর্ণ ওর দিকে চেয়ে বিড়বিড় করতে করতে বলে ওঠে, এই মেয়েটাকে আমার সাথে জুড়ে খুব একটা ঠিক করনি তুমি আপি। বড্ড ভুল করে ফেলেছো তুমি, বড্ড ভুল। রাগে হিসহিস করতে করতে একের পর এক খাতার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছে সুপ্তি। সেগুলো দলা পাকিয়ে তীব্র ক্রোধে ছুঁড়ে ফেলছে ঘরের মেঝেতে। পুরো ফ্লোর জুড়ে সে ছেঁড়া কাগজে পুরে ভর্তি হয়ে রয়েছে। তার এই কর্ম চলছে প্রায় ঘন্টা খানেক ধরে। প্রাথমিক খাতার মধ্যে কলম দিয়ে কাটাকুটি চললেও হুট করে পৃষ্ঠা ছেঁড়াই লিপ্ত হয়ে যায় সে। তা যা এখনও চলমান। তার মূলত মাথায় রাগ উঠেছে, সেই রাগটুকুকে ঝাড়ছে খাতাগুলোর উপর। চোখে জল, মুখে ক্রোধ, এলোমেলো চুলগুলো মুখের উপর পড়ে আছে ওর, যার ফলে উদ্ভ্রান্তের ন্যায় দেখাচ্ছে ওকে। সাথে মুখে কেসব বিড়বিড় করে চলেছে লাগাতার। কেন 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 ওই মেয়েটার সাথে তূর্ণভাই এক ঘরে থাকতে রাজি হলো কেন? কালও ছিল, আজও থাকছে। তূর্ণভাই যে কয়দিন বাড়িতে থাকবে ওরা একসাথেই থাকবে। কেন থাকবে? তূর্ণভাই তো ওই মেয়েকে পছন্দ করে না, বড় মার কথায় বিয়েতে রাজি হয়েছে না, বাধ্য হয়েছে। তাহলে ওই মেয়েকে টলারেট করছে কিভাবে? আর তখন সকালবেলা ওর হাত কেটে গেল বলে কত কেয়ার দেখালো কেন? আমি ওই মেয়েকে সহ্য করতে পারছি না। ওই মেয়েকে তূর্ণভাইয়ের আশেপাশে দেখতে পারছি না। আমি শেষ করে দিব ওকে। আই সোয়ার প্রত্যাশা, আই উইল কিল ইউ, জাস্ট কিল ইউ। মেরে ফেলবো তোমাকে, মেরে ফেলবো। এহেন প্রলাপ বুকতে বুকতে ক্রোধের সে খাতার পৃষ্ঠাগুলো ছিঁড়তে থাকে। কে জানে কতক্ষণ চলবে তার এই পাগলামি। সবাই মিলে আমাকে পাগল করার পায়তারা করছে। আমি আর জাস্ট টলারেট করতে পারছি না এসব কিছু। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আহা, কুল দোস্ত কুল, এত খেপচোস কেন? হোয়াট হ্যাপেন? নাথিং, তুই জাস্ট আমার একটা কাজ করে দে ইয়ার। কি কাজ? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা উইথড্র কর। টাকা নিয়ে কি করতে হবে জানিস তো? আর একটা নাম আর ঠিকানা পাঠাচ্ছি, সেখানে গিয়ে খোঁজ নে। কি খোঁজ নেব? লাস্ট মান্থ কেন্ট ডায়াগনস্টিক সিটি হসপিটাল থেকে অতিথিপুরে যে ভলেন্টিয়ার টিমটা গিয়েছিল, সেখানে ডাক্তার মাহবুবুল হাসান নামে কেউ ছিল কি না? ওকে, বাট খুঁজবোটা কোথায়? ঢাকায়। ঢাকার কোন এলাকায় খুঁজবো সেটা তো বল বেটা। আই ডোন্ট নো, তুই কোথায় খুঁজবি সেটা তোর ব্যাপার। অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছি। হি ইজ এ ডক্টর অ্যান্ড নাও হি ইজ ইন ঢাকা। তোর এই ইনফরমেশনে আমি একটা মানুষকে ঢাকা শহরে খুঁজবো? হাউ ইজ পসিবল তূর্ণ? আই ডোন্ট নো। আমি একটা কাজ দিয়েছি, সেটা তুই করবি। আমাকে যদি সব বলে দিতে হয় তাহলে তোর হেল্প নেওয়ার ফায়দা কি? বেশি না বকে কাজে লেগে পড়। আমি তোকে 25 আওয়ার্স টাইম দিলাম। এর মধ্যে আমার মাহবুবুল হাসানের হুলিয়া লাগবে। গট ইট? মাত্র একদিন? একদিন 1 ঘন্টা। ইটস এনাফ ফর ইউ।
রাখছি এখন, বাই। ওপাশের ব্যক্তিটিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় তূর্ণ। এতক্ষণ সে ভিডিও কলে কথা বলছিল। বোধহয় ঘুম থেকে উঠে সে ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েছিল। এখনও খাটে কমফোর্টার গায়ে বসে আছে, কমফোর্টারে কোমর অবধি ঢাকা, গায়ে ডার্ক গ্রিন কালারের টি শার্ট যেটা বেশ কুকড়ে রয়েছে, চুলগুলো এলোমেলো কপালে পড়ে আছে। এই কদিনে আলগোছে বেশ বড় হয়েছে চুলগুলো। আজ ঢাকা থেকে এখানে আসার প্রায় 5 দিন হলো। লাস্ট চুল কাটিয়েছিল আরও 2 সপ্তাহ আগে। এই কদিনের মধ্যে আর চুল কাটানো হয়নি ওর, যার দরুন একটু বেড়ে উঠেছে চুলগুলো। এমনিতেই ওর চুলগুলো কিঞ্চিত লম্বা, আরও একটু বেড়ে ওঠায় সেগুলো ঘাড়ে পড়ছে। তবে এ নিয়ে বেজায় বিরক্ত সে। এখন সেগুলো ঘাড়ে পরে নৃত্য শুরু করে দিয়েছে, যার দরুন ঘাড়ে চুলকানি হচ্ছে ওর। তাই তো ফোনের উপাসের ব্যক্তিটির ফোন ধরতেই বিরক্তিগুলো ঝাড়লো ওর উপর। তূর্ণ ব্যাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। হালগোছে ঘাড়ে হাত ডলতে ডলতে চুলগুলো পরীক্ষা করতে থাকে। দাড়িও বেড়েছে কদিনে, ক্লিন শেভ, গালে এখন খোঁচা খোঁচা দাড়ির দেখা মিলেছে। আজই একবার সেলুনে যাবে বলে ঠিক করে তূর্ণ। শুনুন। মিহি কণ্ঠের ছোট্ট ডাকে পিছু ফিরে তাকায় তূর্ণ। পিছে প্রত্যাশা মাথা নিচু করে দাঁড়িয়ে। তূর্ণ জিজ্ঞেস করে, কি হয়েছে? আপনাকে খেতে ডাকছে। প্রত্যাশার কথায় তূর্ণ একবার দেয়ালে টাঙ্গানো ঘড়িটার দিকে তাকায়। 9টা বেজে 12 মিনিট। ইদানিং বেশ দেরিতে ঘুম থেকে উঠেছে তূর্ণ। ও প্রত্যাশাকে প্রত্যুত্তরে বলে, ঠিক আছে যাও, আমি আসছি। কথাটুকু বলে তূর্ণ ওয়াশরুমের দিকে পা বাড়ায় আর প্রত্যাশা ব্যাডের দিকে। অপটু হাতে এলোমেলো বিছানার চাদরটা ঠিক করে, বালিশগুলো ঠিক করে রাখে, কমফোর্টারটা ভাঁজ করে রাখে। এটুকু করতে গিয়ে বেশ ব্যাগ পোহাতে হয়েছে তাকে। কোনো মতে এটুকু করেই ঘর হতে প্রস্থান করে। ওয়াশরুম থেকে বাইরে এসে এলোমেলো বিছানা গোছানো দেখে ভুজুরা কিঞ্চিত গুছিয়ে ফেলে তূর্ণ। সেদিকে অল্পক্ষণ চেয়ে থেকে হাতে থাকা তোয়ালেটা ব্যালকনিতে গিয়ে ঝুলিয়ে দিয়ে আসে। অতঃপর প্রস্থান করে ঘর হতে। সকাল 10টার মধ্যেই বাড়ি থেকে সবাই বেরিয়ে যায়। পূর্ণ যায় স্কুলে, শুক্তি যায় কলেজে, ত্রিধা যায় নিজের কাজে। পেশায় সে একজন সমাজসেবা কর্মী, আর বাড়ির পুরুষরা যান অফিসে। সেজন্য এই সময়টায় বাড়িতে একটু হই হুচই লেগে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। পূর্ণ ডাইনিংয়ে বসে চাচাচ্ছে, ওর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তোফরা বেগম ওকে বার কয়েক চুপ করতে বলেছে, তবে কে শুনে কার কথা। সে একটু পর পর মা খেতে দাও, মা খেতে দাও বলে হাঁক ছুটছে। তোফরা বেগম এবার বিরক্ত হয়ে এসে ওর কানটা টেনে ধরে, চিবে চিবে বলে, বেয়াদব ছেলে, চেঁচাচ্ছ কেন? তোমার স্কুল কয়টায়? এতই যখন স্কুলে যাওয়ার তারা, তাহলে তাড়াতাড়ি উঠতে পারো না? দেরিতে উঠে কানের মাথা খাচ্ছ কেন? হ্যাঁ মা, লাগছে তো, ছাড়ো। আর আমি উঠেছি ঠিক সময়, তোমরাই খেতে দিতে দেরি করেছো। চুকমুক কুচকে ব্যথাতুর কণ্ঠে বলে পূর্ণ। তোফরা বেগম ফের বলেন, আমার খেতে দিতে দেরি হয়েছে? ওই তো তোমার সামনেই খাবার রাখা, খাচ্ছ না কেন ওগুলো? পাস্তার জন্য জেদ ধরে বসে আছো কেন? পাস্তা বানাতে সময় লাগবে না? আহা মা, কানটা ছেড়ে কথা বলো না। তোফরা বেগম ওর কান ছেড়ে দেন। ওর দিকে চোখ রাঙিয়ে অপেক্ষা করতে বলে রান্নাঘরের দিকে চলে যান। মা চলে যেতেই পূর্ণ ঠোঁট ফুলিয়ে কানে হাত ডলতে ডলতে খেয়াল করে প্রত্যাশা ওর থেকে অদূরে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে, হাতে একটা বোল। পূর্ণ ওর দিকে ভ্রু কুচকে তাকায়, বোঝার চেষ্টা করে মেয়েটা আসলেই ওর দিকে তাকিয়ে আছে কিনা। যখন বুঝে প্রত্যাশা ওর দিকেই তাকিয়ে আছে, 2 আঙ্গুলের ইশারায় ওর সন্নিকটে আসার ইশারা করে। প্রত্যাশা একটু ইতস্তত করে ওর নিকট এসে দাঁড়ালে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, ওভাবে তাকিয়েছিল কেন আমার দিকে? আপনার মা আপনাকে অনেক আদর করে, তাই না? আর আদর দেখলে না কিভাবে কান টেনে দিল। সব সময় এমন বকার উপরে রাখে। যারা বকে তারাই সবসময় আমাদের বেশি ভালোবাসে। সব মায়েরা একটু বকে, তবে বকার চেয়ে আদর করে অনেক বেশি। এই যেমন আপনি পাস্তার জন্য জেদ করছিলেন, খাবার খাচ্ছিলেন না, মা কিন্তু আপনার জন্য ঠিকই পাস্তা বানাচ্ছেন। অন্য কেউ হলে কিন্তু বানাতো না। বানাতো না কেন? মা না থাকলে আপি আছে, কাকি আছে, ওরা বানিয়ে দিত ঠিকই। হয়তো। শব্দটি আন মনে আওড়ায় প্রত্যাশা। পূর্ণ জিজ্ঞেস করে, তোমার মা নেই তাই না? না। বাবাও নেই? প্রত্যাশা না সূচক মাথা নাড়ে। মা বাবাকে ছাড়া থাকতে তোমার কষ্ট হয় না? হয়তো অনেক কষ্ট হয়। মা বাবার কথা মনে পড়লে বুকে ব্যথা হয়, গলার কাছে মনে হয় কেউ পাথর চাপা দিয়েছে, চোখ জ্বালা করে, অনেক কষ্ট হয় অনেক।
তোমার এখনো কি চোখ জ্বালা করছে? তোমার চোখে জল কেন? মা বাবার কথা মনে পড়ছে? প্রত্যাশা হাস্যচক মাথা নেড়ে আলগোছে চোখের জলটুকু মুছে নেয়, মুখে বলে, ঠিক আছে, আপনি খান, আমি আসছি। এই তুমি আমাকে আপনি বলছো কেন? তুমি কি আমার ছোট? বয়স কত তোমার? 14। হেই, আমার কিন্তু 15, সো আমি তোমার থেকে বড়। কিন্তু তুমি আমাকে তুমি করেই ডাকবে, কারণ আমি সম্পর্কে তোমার ছোট। তাছাড়া তোমার মুখে আপনি আমার অনেক বড় বড় ফিল হচ্ছে, তাই আমাকে আপনি করে ডেকে তোমার থেকে বড় বানিয়ে দিও না, প্রত্যাশা। ঠিক আছে, কিন্তু আমার নাম তো প্রত্যাশা নয়, প্রত্যাশা। আই নো, বাট আমি তোমাকে প্রত্যাশাই ডাকবো। কোনো সমস্যা? কথাগুলো মাছে তাড়ানোর মতো করে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে পূর্ণ। প্রত্যাশা হতভম্বের ন্যায় মাথা নাড়ে। যদিও নামটা তার খুব একটা পছন্দ হয়নি, প্রত্যাশা চলে যেতে নিলে পূর্ণ ফের প্রত্যাশাকে ডেকে ওঠে। এবার প্রত্যাশাকে ওর দিকে একটু সরে এসে দাঁড়াতে বলে। প্রত্যাশা ওর সন্নিকটে এসে দাঁড়ালে ফিস ফিস করে বলে, মা যে আমাকে কানমলা দিয়েছে এটা কিন্তু ভাইয়াকে বা সুপ্তি আপিকে বলো না, ওরা শুনলে আমার মজা উড়াবে। আর যদি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। কিরে বেটা, ওকে কি না বলার জন্য হুমকি দিচ্ছিস? পূর্ণের বরাবর চেয়ারটা টেনে বসতে বসতে জিজ্ঞেস করে তূর্ণ। তূর্ণকে দেখেই পূর্ণ সোজা হয়ে বসে। প্রত্যাশা একটু নড়ে চড়ে সরে দাঁড়ায়। তূর্ণ ওদের দুজনের দিকে একবার করে চেয়ে পূর্ণকে জিজ্ঞেস করে, কি না বলার জন্য হুমকি দিচ্ছিলি ওকে? মা যে তোকে কানমলা দিয়েছে এটা? কই না তো, আমি ওকে হুমকি দিতে যাব কেন? আর মাই বা আমাকে কানমলা দিতে যাবে কেন? এই প্রত্যাশা তুমি বলো না ভাইয়াকে, মা কি আমাকে কানমলা দিয়েছে নাকি আমি তোমাকে হুমকি দিয়েছি? একটা শুকনো ঢুক গিলে কথাগুলো বলে পূর্ণ। ওর কথা শেষ হতেই প্রত্যাশা সাফাই গায়, না তো, ও তো আমাকে হুমকি দেয়নি, আর না কান মলা খেয়েছে। থাক, আর সাফাই গাইতে হবে না তোমার, আমি সব দেখেছি। দেখেছ? কি দেখেছ? এই যে মা তোমার কান মলে দিচ্ছিল, আহা, দৃশ্যটা যে এত সুন্দর ছিল, তুই না দেখলে বিশ্বাস করবি না পূর্ণ। ভাইয়া। পূর্ণ ঠোঁট ফুলিয়ে মেয়েকে ডাক দেখায়। তোহরা বেগম এসেছেন। ওর সামনে পাস্তার বাটিটা রেখে বলে, নে খেয়ে নে। আর এই যে তুমি, তোমারও কান মলে দেয়া উচিত, তাহলে পূর্ণ কান মলার সুন্দর দৃশ্যটা দেখতে পেত। শেষ কথাগুলো তূর্ণকে উদ্দেশ্য করে বলেন তিনি। তূর্ণ ওনার কথায় পাত্তা না দিয়ে বলে, হ্যাঁ, আমাকে কে কানমলা দিবে? কার এত সাহস? আহ মা, কি করছো? লাগছে তো, ছাড়ো মা। তূর্ণর কথা বলার মাঝে তোহরা বেগম ওর কান টেনে ধরেছে। তিনি হিসিসে বলেন, কেন, তোমার মায়ের কি সাহসের কমতি পড়েছে নাকি যে তোমার কান মলে দিতে পারবে না? মা, লাগছে কিন্তু, ছাড়ো। তোহরা বেগম ওর কান ছেড়ে দিয়ে ওকে খেতে দিয়ে ওখান থেকে চলে যায়। উনি চলে যেতে পূর্ণ হু হু করে হেসে ওঠে। প্রত্যাশা ও ঠোঁট টিপে হাসছে। পূর্ণ হাসতে হাসতে বলে, সত্যি ভাইয়া, এই কানমলা খাওয়ার দৃশ্যটা দারুণ ছিল, একেবারে সুপার ডুপার হিট, জমে ক্ষীর। তূর্ণ হাসি থামানোর জন্য চোখ রাঙায় ওদের দুজনের দিকে তাকিয়ে। তবে এত অবশ্য কাজ হয় না, দুজনেই হাসছে। পূর্ণ হাসছে গা দুলিয়ে, আর প্রত্যাশা ঠোঁট টিপে। যদি মনে হচ্ছে মেয়েটা এভাবে হাসতে হিমশিম খাচ্ছে। পূর্ণের মতো হু হু করে হাসলেই বোধ হয় ওর ভালো হতো। যদিও তূর্ণের ভয় অট্ট হাসিটা বহু কষ্টে আটকে রেখেছে। ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে ঘর করতে দেখা যে কি নিদারুণ কষ্টের, সেটা এখন হারে হারে টের পাচ্ছে শক্তি। অন্তরের বিষ ব্যথা তাকে আস্তে আস্তে যেন নিঃশেষ করে দিচ্ছে। ছোটবেলা থেকে যে মানুষটিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন, সে মানুষটা এখন অন্য কারোর সাথে ঘর করছে। এটা কি আদৌ মেনে নেওয়া সম্ভব? আমার কিশোরী বয়সের প্রথম অনুভূতি তূর্ণ ভাই, আমার প্রথম ভালোবাসা তূর্ণ ভাই, আর প্রণয়ের পুরুষ তূর্ণ ভাই। তূর্ণ ভাইকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আই রিয়েলি লাভ হিম সো মাচ। আই লাভ হিম মোর দ্যান মাই লাভ, মোর দ্যান মাই লাভ। কথাগুলো বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে শক্তি। দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে কাঁদছে। ওর পাশে বসে আছে নুসরাত, ওর সব থেকে কাছের বান্ধবী। প্রিয় বান্ধবীর কাছে নিজের গোপন অনুভূতির মন খুলে ব্যক্ত করতে গিয়ে বারবার আঁখি ভিজে যাচ্ছে ওর। প্রিয় বান্ধবীর ভালোবাসার
এমন দশায় একরাশ মন খারাপ এসে ভর করে নুসরাতের মধ্যেও। সে সুপ্তির পিঠে হাত বুলিয়ে চুপ করতে বলে। সুপ্তি নিজেকে একটু ধাতস্থ করে বলে, আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না নুসরাত। ওই মেয়েটা আমার সামনে আসলে আমার মাথা জাস্ট আগুন জ্বলছে। আর তুন্য ভাই যখন ওই মেয়েটা হয়ে কথা বলছে তখন মনে হচ্ছে কেউ আমার ঠিক এখানটায় কেউ তীপ্ত গরল ঢেলে দিচ্ছে। আর যখন ওরা রাতে এক ঘরে থাকে তখন জানিস না আমার মধ্যে ঠিক কী অনুভব হয়। অন্তরের অস্থিরতার জ্বালা আমি সহ্য করতে পারি না। সারা রাত ছটফট করি, ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করি কখন সকাল হবে এই আশায়। জানিস ওদের বিয়ের পর থেকে আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি, ঠিকভাবে ঘুমাতে পারিনি, খেতে পারিনি। আমি কি করব নুসরাত? আমি সহ্য করতে পারছি না নুসরাত, আমি সহ্য করতে পারছি না। তুন্য ভাই তো ওই মেয়েকে ভালোবাসে না, তাহলে ভাই এমন করছে কেন ওর সামনে বারবার ডাল হয়ে দাঁড়াচ্ছে? কিসের এত দায়িত্ববোধ? সুপ্তির প্রতিটা বাক্য জুড়ে প্রকাশ পাচ্ছে তীব্র অসহায়ত্ব। নুসরাত খেয়াল করে মেয়েটার কথার মধ্যে ভুল কিছু নেই। তার চেহারা দেখে সব কিছু বোঝা যাচ্ছে। এই কদিন মেয়েটা না কলেজে এসেছে আর না মেয়েটার সাথে যোগাযোগ হয়েছে তার। অবশেষে আজ পুরো 5 দিন পর মেয়েটা কলেজে আসলো আর এসে এসব কথা শুরু করলো। নুসরাত একটা তপ্ত শ্বাস ফেলে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।